আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিজ্ঞানের শিক্ষার্থীরা, আজকে আমরা রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক, জারণ সংখ্যা এবং জারণ বিজারণ এই রিলেশনটা শিখবো ইনশাল্লাহ। তো তোমাদের অনেকের মধ্যে জারণ বিজারণ রিলেটেড অনেকটা ভীতি কাজ করে ছবি আছে, বাট আজকের ক্লাসের পর আশা করি জারণ বিজারণ রিলেটেড কোনো প্রবলেম ফেস করবে না, কোনো কনফিউশন মনের মধ্যে থাকবে না। তো প্রথমত আমি জারণ সংখ্যা নির্ণয় কিভাবে করতে পারি, জারণ সংখ্যা কি অ্যাকচুয়ালি, জারণ সংখ্যা কাকে বলে এটাকে জানবো। জারণ সংখ্যা, অনেকে জারণ সংখ্যা এবং যোজনীর মধ্যে অনেক কনফিউশন ক্রিয়েট করে ডিফারেন্সিয়েট করতে পারো না। সোজা কথা হচ্ছে, যোজনী হচ্ছে কোন মৌলের একটা পরমাণু অপর মৌলের কোন একটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। এটা নিয়ে ডিটেলসে যাব না। যোজনী হচ্ছে কারোর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। এবার আসো, আমি যদি জারণ সংখ্যার কথা বলি, স্পেসিফিকলি আজকে জারণ সংখ্যা শিখবো। জারণ সংখ্যা হচ্ছে, বলতে পারো যৌগ গঠনের সময় কোন একটি পরমাণু যতটি ইলেকট্রন দান করে বা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ধনাত্মক বা ঋণাত্মক আয়নে পরিণত হয়, ওই সংখ্যাটাই হচ্ছে জারণ সংখ্যা। আবার বলছি, কোন পরমাণু যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে বা যত সংখ্যক ইলেকট্রন দান করে ধনাত্মক বা ঋণাত্মক আয়নে পরিণত হয়, সেটি হচ্ছে তার জারণ সংখ্যা। আর একটু সহজ ভাষায় দেখাই, খেয়াল করো। আমি বলছিলাম কোন একটি পরমাণু যতটি ইলেকট্রন দান করে ধনাত্মক আয়ন অথবা ইলেকট্রন গ্রহণ করে যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, ওই সংখ্যাটাই জারণ সংখ্যা। বিষয়টা তাহলে কি? যেমন সোডিয়ামের কথা যদি বলা হয়, সোডিয়াম একটা ইলেকট্রন দান করলো, ধরো সোডিয়াম একটা ইলেকট্রন দান করলে ধনাত্মক হয়, এই কথাটা মাথায় রাখবা। ডিটেলস পড়বো আমরা আজকে। সোডিয়াম একটি ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হলো, এই যে সোডিয়াম পজিটিভ, অর্থাৎ একটা পজিটিভ, তাহলে সোডিয়ামের জারণ মান, এখানে সোডিয়ামের জারণ মান কত? +1। ওকে। আবার ধরো কয়েকটি পরমাণু, যেগুলো অ্যাকচুয়ালি অধাতব পরমাণু গ্যাসীয় অবস্থায় থাকে, আবার বলছি অধাতব পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তো ক্লোরিন একটা গ্রহণ করতে পারে, অন্যান্য পরমাণু তো দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। যেমন অক্সিজেনের কথা বলতে পারো, অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে শেষ কক্ষপথে, অক্সিজেন টিও নেগেটিভ হয়, দেখবো আমরা বিষয়টা। ক্লোরিনের ক্ষেত্রে কি বলছি, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, কারণ ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বলতে পারো? প্রথম কক্ষপথে আছে দুইটা, 2 নম্বর কক্ষপথে আছে 8টা ইলেকট্রন, তোমরা জানো। এবং 3 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন রয়েছে, তাই না? তো আমরা জানি যৌগ গঠনের সময় উভয় পরমাণু চাই কি? স্থিতিশীলতা অর্জনের জন্য। এই স্থিতিশীলতা অর্জনের জন্য যাতে তারা অষ্টক সম্পূর্ণ করতে চাওয়ার জন্য এখানে লাস্ট কক্ষপথে ক্লোরিনের আছে 7টা। দ্যাটস ওয়াই কোন একটা ধাতব পরমাণু যদি একটা ক্লোরিনকে দান করে, একটা ইলেকট্রন ক্লোরিনকে দান করে, তখন কি হবে? ক্লোরিন এই একটা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক সম্পূর্ণ হয়ে যাবে। তখন এই যে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করার ফলে কি হবে? ক্লোরিন নেগেটিভ আয়নে পরিণত হবে। তাহলে এই যে যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে যত সংখ্যক নেগেটিভ আয়নে পরিণত হয়েছে, এটি হচ্ছে এটা ক্লোরিনের জারণ সংখ্যা। তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা কত? -1। দ্যাটস ইট। বাট আমি যদি যোজনীর কথা বলতাম, যেমন সোডিয়ামের যোজনী যদি 1 বলি, ক্লোরিনের যোজনী 1, সোজা কথা, বাট জারণ সংখ্যা ডিফারেন্ট, আলাদা। কেন? কারণ হচ্ছে যত সংখ্যক দান করছে নাকি গ্রহণ করছে, এটা ফ্যাক্ট। অর্থাৎ দান করলে ধনাত্মক, গ্রহণ করলে ঋণাত্মক। দ্যাটস ইট। তাহলে আমরা বুঝলাম এতটুকু অ্যাটলিস্ট, যোজনী হচ্ছে জাস্ট একটা ডিজিট নাম্বার, বাট জারণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক, অর্থাৎ আধানযুক্ত হইতে হবে। অক্সিজেনের কথা বলছিলাম একটু আগে, যেমন অক্সিজেন, তোমরা ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগ গঠন প্রক্রিয়া শিখছো, তাই না? আয়নিক যৌগ কেমনে গঠন করে শিখছো, এই টপিক আজকে আমরা যাবো না। আমরা জানি, ধরে নিচ্ছি জানো যে ম্যাগনেসিয়াম শেষ কক্ষপথ থেকে 2টা ইলেকট্রন দান করে। ম্যাগনেসিয়াম ধাতু, মাথায় রাখবা, ধাতু যারা দান করে, ওকে, ধাতু দান করে ধনাত্মক হয়। বিষয়টা কিরকম? ম্যাগনেসিয়াম যদি 2টা ইলেকট্রন দান করে, কি হবে? ম্যাগনেসিয়াম 2 পজিটিভ হলে, এই যে ম্যাগনেসিয়াম 2টা দান করছে, এই 2টি ইলেকট্রন যদি অক্সিজেন গ্রহণ করে, অক্সিজেন 2টা ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে কি হবে? অক্সিজেন 2 নেগেটিভ হয়। কথাটা কিন্তু আগের মতোই, একটা দান করলে একটা পজিটিভ, আবার ক্লোরিন একটা গ্রহণ করছে ইলেকট্রন, একটা নেগেটিভ। এট দ্য সেম টাইম, হ্যাঁ, সেম ওয়েতে ম্যাগনেসিয়াম যদি 2টা ইলেকট্রন দান করে, ম্যাগনেসিয়াম 2 পজিটিভ, অক্সিজেন যদি 2টা গ্রহণ করে, এই ডানকৃত 2টা ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে অক্সিজেন 2 নেগেটিভ হবে। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের জন্য জারণ মান কত বলো? অবশ্যই +2, তাই না? আবার যদি যদি অক্সিজেনের ক্ষেত্রে বলা হয়, যার মান কত বলো? -2। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস বা মাইনাস, অর্থাৎ আধানযুক্ত, চিহ্নযুক্ত থাকতে হবে। তাহলে যোজনী হচ্ছে জাস্ট ডিজিট, একটা সংখ্যা নাম্বার, বাট যার মান হচ্ছে ধনাত্মক না ঋণাত্মক, এটা নির্দেশ করতে হয়। যেমন অক্সিজেনের ক্ষেত্রে যোজনী হচ্ছে 2, অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। দ্যাটস ইট। আই থিঙ্ক জারণ মান নিয়ে বা জারণ মান কাকে বলে এই টার্ম নিয়ে অ্যাকচুয়ালি প্রবলেম হওয়ার কথা না। এবার আসো,
আমরা বিভিন্ন যৌগের ক্ষেত্রে বিভিন্ন যৌগের মধ্যস্থিত বিভিন্ন পরমাণুর আমরা জারণ মান বের করা শিখবো। খেয়াল করো, আমি দুটা কথা লিখে রাখছি। কি কথা? মুক্ত মৌলের জারণ মান শূন্য, তারপর নিরপেক্ষ যৌগের জারণ মান শূন্য। নিরপেক্ষ যৌগ কি? মানে যৌগমূলক বাদে যেগুলা। যৌগমূলক কোনগুলো? যেমন সালফেট, কার্বনেট, নাইট্রেট। যেমন সালফেটের কথা যদি বলা হয়, হ্যাঁ, SO4 নেগেটিভ, তাহলে এর মধ্যে আয়ন আছে, আধান আছে, নিরপেক্ষ তো না, সোজা কথা এটাতে যৌগমূলক। আমি বলছি কি, নিরপেক্ষ কোনো একটা যৌগের জারণ মান হবে শূন্য। এই টপিকে যাবো, বাট এর আগে প্রথমটাই আছে মুক্ত মৌলে জারণ মান শূন্য। এই বিষয়টা কি? যেমন ধরো কোথাও জিঙ্ক পড়ে আছে, বুঝো, জিঙ্ক আছে, এটা ধাতু বেসিকে, এটা জিঙ্ক কারোর সাথে যৌগ গঠন অবস্থায় নাই, মানে কি মুক্ত অবস্থায় আছে, এখানে তার জারণ মান শূন্য হবে। আবার ধরে নিলাম, কার কথা ধরবা, যেমন ধরো সোডিয়াম, একই কথা, সোডিয়াম, সোডিয়ামের কারোর সাথে সোডিয়াম যৌগ গঠিত অবস্থায় নাই, অর্থাৎ সোডিয়ামের জারণ মান শূন্য। মুক্ত পরিমাণ মুক্ত মৌলক ভাই, সোডিয়াম কারোর সাথে কানেক্টেড নাই, যৌগ গঠিত অবস্থায় নাই। ওকে ফাইন। এমনকি দ্বি পরমাণু অণুর ক্ষেত্রেও, অণু হোয়াটএভার, দ্বি পরমাণু অণুর ক্ষেত্রে জারণ মান শূন্য হতে পারে। কিরকম? যেমন O2, তাই না? অক্সিজেন, অক্সিজেন কি ভিন্ন কোনো পরমাণুর সাথে আছে? এখানে নাই, একই মৌলের দুইটা পরমাণুর সমন্বয়ে একটা অণু গঠিত হয়েছে, যৌগের অণু বলছি আমরা, পড়ছিলাম এটা। যৌগের অণুর ক্ষেত্রে সোজা কথা, অক্সিজেন কারোর সাথে যৌগ গঠন করে নাই, শুধু অক্সিজেন আছে, দ্বি পরমাণু অণু, দ্যাটস হোয়াই এখানেও জারণ মান শূন্য। ফাইন। বাট আবার যদি এই অক্সিজেনটা ভিন্ন কোনো পরমাণুর সাথে যৌগ গঠন করতো, কিরকম? শুধু এক্সাম্পল, পানি কি করছে? এখানে দুইটা হাইড্রোজেনের সাথে অক্সিজেন কানেক্টেড হয়েছে, কি সমযোজী বন্ধন আবদ্ধ হয়েছে। এখানে হাইড্রোজেনের জারণ মান +2, হাইড্রোজেনের একটা হাইড্রোজেনের জারণ মান +1, এখানে আছে দুইটা, দ্যাটস হোয়াই +2, অক্সিজেনের জন্য -2 হবে। দেখো এই কথাগুলো অলরেডি বলে ফেলতেছি যে একটা হাইড্রোজেনের জারণ মান 1, হাইড্রোজেন দুইটা আছে, এই জন্য 2 × 1 অর্থাৎ কি +2। তাহলে উপরে দেখো পানির উপরে কি কখনো, পানির উপর কি প্লাস মাইনাস এরকম কখনো থাকতে দেখছো? মানে পানি, আমি যদি নিরপেক্ষ পানির কথা বলা হয়, সেক্ষেত্রে উপরে প্লাস মাইনাস কিছু থাকবে না। দ্যাটস হোয়াই হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, হাইড্রোজেন আছে কয়টা? দুইটা, দ্যাটস হোয়াই +2 ধরতে হবে। এখন অক্সিজেনের -2 হয়। তাহলে খেয়াল করো, এখানে অক্সিজেনের জারণ মান শূন্য বলছি, কারণ অক্সিজেন কারোর সাথে নাই, বাট এখানে অক্সিজেন হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, বিধায় অক্সিজেনের জারণ মান -2। ঠিক আছে, এই যে আমি কথাটা বললাম যে ওয়েটাতে দেখালাম যে হাইড্রোজেনের জারণ মান 1, দুইটা আছে, এই জন্য +2, মানে এই বিষয়টা আমরা যাবো। এভাবে কোন একটা যৌগের মধ্যে কার জারণ মান কত আমরা বের করা শিখবো। আমরা ডিটেলসে যাবো, জাস্ট এটা দেখানোর জন্য যে অক্সিজেনের জারণ মান 0 হতে পারে, -2 হতে পারে। যখন 0 কখন হবে? যখন অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত অবস্থায় থাকবে না, গ্যাসীয় অবস্থায় থাকবে, দ্বি পরমাণু অণু হিসেবে থাকবে। আবার অক্সিজেনের জারণ মান এখানে -2 দেখাচ্ছে, তাই না? এর জারণ মানটা -1 হতে পারে, হাফ হতে পারে, -1/2। কেমন হতে পারে বিষয়টা আমরা শিখবো। অর্থাৎ আচ্ছা, কথাটাকে ক্লিয়ারই করে নিই। যেমন অক্সিজেনের ক্ষেত্রে এখানে বললাম কত? -2। কিন্তু যেমন ধরো সুপার অক্সাইড, পার অক্সাইড, হয়তো নাম শুনছো তোমরা, লাইক এরকম একটা যৌগ অবভিয়াসলি দেখে আসছো, H2O2, তাই না? এই যে H2O2, এই যৌগের মধ্যে অক্সিজেনের জারণ মান কত? আবার বলছি, H2O2 তে অক্সিজেনের জারণ মান কত? কোন একটা নির্দিষ্ট যৌগের মধ্যে জারণ মান বের করতে গেলে, এই যৌগের মধ্যে আমি অক্সিজেনের জারণ মান বের করব, তাহলে এর সাথে যে পরমাণুটা থাকবে ওই মৌলের জারণ মান আমার জানা থাকতে হবে। তাহলে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, আমি জানি হাইড্রোজেনের জারণ মান +1। তাহলে হাইড্রোজেনের জারণ মান, আমি যে কাজটা করবো, যার জারণ মান বের করবো অক্সিজেনের জারণ মান আমরা H ধরে নিব, বুঝো, এটা O, হ্যাঁ, এটা কিন্তু 0 না, এটা হচ্ছে O, অক্সিজেন। অক্সিজেনের জারণ মান কত? H ধরলাম। এবার আসো হাইড্রোজেনের জারণ মান, তুমি বললা কত? 1। হাইড্রোজেন আছে কয়টা? দুইটা, এই জন্য ×2 প্লাস অক্সিজেনের জারণ মান বের করবো, তাই না? তো অক্সিজেনের জারণ মানটা আমি কি ধরছি? H ধরছি। H ইনটু মানে H কয়টা আছে? সংখ্যা কত? অক্সিজেন কয়টা? দুইটা, দ্যাটস হোয়াই এখানে 2H ধরবো। 2H = 0। কেন 0? কেন 0? কারণ আমি আগে বলে আসছিলাম নিরপেক্ষ যৌগে জারণ মান 0 হবে, অর্থাৎ H2O2, H2O2 এর উপরে কি প্লাস প্লাস কিছু আছে? নাই, অর্থাৎ এটা নিরপেক্ষ যৌগ। দ্যাটস ওয়াই এর টোটালি জারণ মান, অর্থাৎ জারণ মানের যোগফলটা 0 হয়, এই জন্য রাইট সাইডে 0 লিখে নিয়েছি। কিন্তু তোমরা যদি কোনোভাবে বুঝো, যদি এটা হওয়া পসিবল না, বোঝানোর জন্য বলছি যে H2O2 এর উপরে ধরলাম আমি কত আছে? -2 আছে, তাহলে 0 এর জায়গায় -2 বসতো। ক্লিয়ার হবে বিষয়টা? 0 প্লেসে কি হইতো? -2 বসতো। ফাইন। আমরা কি বের করতেছি? H2O2 তে অক্সিজেনের জারণ মান, তাহলে হাইড্রোজেনের জারণ মান 1, হাইড্রোজেন আছে দুইটা, এই জন্য 1 × 2 প্লাস অক্সিজেনের জারণ মান X করছে, অক্সিজেন আছে দুইটা, দ্যাটস হোয়াই 2X। 2X গুণ করতে আছে আর কি। 2X = 0। 0 কেন? কারণ এটা নিরপেক্ষ যৌগ, এর উপরে প্লাস মাইনাস কিছু নাই যৌগের উপরে। তাহলে 2X টা আমি লেফট সাইডে রেখে দেই। 2X = 2 2, দুইটাই পাশে গেলে -2 হয়ে যাবে। তাহলে X কি দাঁড়াবে বলো? -2 / 2, অর্থাৎ -1। দেখতে পেয়েছো? তাহলে অক্সিজেনের জারণ মান এই যৌগের ক্ষেত্রে কত হয়েছে? -1।
H2O2 তে, বাট পানির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম -2। ফাইন। সো এরকম কোন একটা নির্দিষ্ট পরমাণু, কোন একটা পরমাণু জারণ মান বিভিন্ন যৌগে বিভিন্ন হতে পারে। একটা পরমাণুর জারণ মান বিভিন্ন যৌগে বিভিন্ন হতে পারে। যেমন অক্সিজেনের ক্ষেত্রে পারফেক্ট এক্সাম্পল কি, অক্সিজেন, ডাই অক্সাইড, সুপার অক্সাইড, পার অক্সাইড, এই তিন প্রকার অক্সাইড, অক্সাইড নিয়ে একটা ক্লাস নিব। এই অক্সাইডের উপর ডিপেন্ড করে বা যৌগের উপর ডিপেন্ড করে এই মৌলের কি জারণ মানটা ডিফারেন্ট হতে পারে, আলাদা হতে পারে। ঠিক আছে, কথাগুলো হয়তো তোমাদের কাছে একটু ঝামেলা মনে হচ্ছে, বাট আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, লাস্ট পর্যন্ত দেখবা। নিরপেক্ষ যৌগে জারণ মান শূন্য, এটা আসলে কেমনে হয় এই বিষয়টা আরেকটু ডিসক্রাইব করি। যেমন ধরো H2SO4, খেয়াল করে কথাগুলো, সালফিউরিক অ্যাসিড, তাই না, সালফিউরিক অ্যাসিড। এখন একটু আগে আমি বলছিলাম হাইড্রোজেনের জারণ মান 1। এখন তোমাদের মনে প্রশ্ন, স্যার আপনি বলছেন হাইড্রোজেনের জারণ মান 1, এখানে তো হাইড্রোজেন ছাড়া অন্য কোনো পরমাণু থাকতে পারতো, যৌগের তো অভাব নাই, তখন আমরা কেমনে কিভাবে মনে রাখবো? সোজা কথা, আমি আচ্ছা এটাও মুছে দিলাম, এটাও মুছে দিলাম। জারণ মান 1 কাদের ক্ষেত্রে, হ্যাঁ, জারণ মান কি বললাম, জারণ মান 1, আবার জারণ মান 2 কাদের ক্ষেত্রে, হ্যাঁ। সোজা কথা মাথায় রাখবা, জারণ মান 1 বলতে আমরা কি বুঝি, +1, জারণ মান কি +1, বা হ্যাঁ, জারণ মান +1 কাদের ক্ষেত্রে হয়? সোজা কথা +1 বলতে আমরা বুঝে নিচ্ছি ওই পরমাণু থেকে একটা ইলেকট্রন চলে গেছে, একটা ইলেকট্রন দান করছে। তো ইলেকট্রন দান কে করে? ধাতব পরমাণু, দান ধাতু করে। এবার আসো, কোন ধাতুটা একটা ইলেকট্রন দান করে, মানে এই যে +1 কখন হয়, যখন কোনো পরমাণু থেকে একটা ইলেকট্রন দান করা হয় তখনই তো +1 হয়। যদি দুইটা দান করা হয় তাহলে +2 হইতো। তাহলে একটা ইলেকট্রন দান করতে পারে কারা, মানে শেষ কক্ষপথে যাদের শুধুমাত্র একটা ইলেকট্রন আছে, আবার বলছি শেষ কক্ষপথে যাদের একটা মাত্র ইলেকট্রন আছে তারাই তো শেষ কক্ষপথের একটা দান করে দিবে। অর্থাৎ 1 নম্বর গ্রুপে যারা আছে, খেয়াল করে দেখো, যেমন হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, 1 নম্বর গ্রুপের সব মৌলগুলো তোমরা ছন্দ দিয়েও মুখস্থ করছো, কি শিখেছিলাম, হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, তাই না। 2 নম্বর গ্রুপের মৌলগুলো কি ছিল, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, এগুলো তোমরা জানো। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। আচ্ছা আমি সোডিয়ামের কথা যদি বলি, সোডিয়াম শেষ কক্ষপথে আছে একটা ইলেকট্রন। আচ্ছা শেষ কক্ষপথে একটা আছে, একটা জিনিসটা দেখাই দিই, বিষয়টা দেখাই দিই। সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টা আছে বললাম, একটা ইলেকট্রন আছে, অর্থাৎ সোডিয়ামের টোটাল ইলেকট্রন সংখ্যা 11। টোটাল কয়টা? 11। শেষ কক্ষপথে আছে একটা। সোডিয়াম যদি কারোর সাথে যৌগ গঠন করতে চায়, সে তো অষ্টক সম্পূর্ণ করতে চাইবে, স্থিতিশীলতা অর্জন করতে চাইবে, তখন সোডিয়ামের শেষ কক্ষপথের একটা ইলেকট্রন পার্শ্ববর্তী কোন একটা অধাতব পরমাণুকে দান করে দিতে পারে। কি বললাম, পার্শ্ববর্তী কোন একটা অধাতব পরমাণুকে দান করে দিতে পারে। যদি তাই হয়, সোডিয়াম যদি শেষ কক্ষপথে একটা ইলেকট্রন দান করে দেয়, তাহলে কি হবে ঘটনাটা, সোডিয়াম মাইনাস একটা ইলেকট্রন, সোডিয়াম থেকে ইলেকট্রনটা যদি চলে যায় তাহলে সোডিয়াম পজিটিভ হবে, সোডিয়াম প্লাস হবে। তাহলে এটি অ্যাকচুয়ালি কি, সোডিয়ামের জারণ মান কত, +1 না। অর্থাৎ 1 নম্বর গ্রুপে যারা আছে তাদের শেষ কক্ষপথে প্রত্যেকের, 1 নম্বর গ্রুপের প্রত্যেকের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। আর 1 নম্বর গ্রুপের শেষ কক্ষপথে প্রত্যেকের যেহেতু একটা করে ইলেকট্রন আছে, আর আমরা দেখতে পাইলাম, আমরা জানলাম যে একটা ইলেকট্রন দান করলে কি হবে, একটা ধনাত্মক আয়ন হবে বা জারণ মান +1 হবে। তাহলে +1 কাদের হবে জারণ মান, অর্থাৎ 1 নম্বর গ্রুপে যারা আছে প্রত্যেকের জারণ মান 1 হবে। ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, টেনশন নাই। যেটা বলছিলাম, 1 নম্বর গ্রুপের কি বললাম, গ্রুপ আমার দিকে, গ্রুপ 1 এর যারা আছে তাদের জারণ মান হচ্ছে 1। আবার গ্রুপ 2 এর প্রত্যেকের শেষ কক্ষপথে 2 নম্বর গ্রুপে কারা আছে, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। তাহলে এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়ামের কথা বলছিলাম, তো ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, তোমরা দেখছো একটু আগে, কি ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, প্রথম কক্ষপথে 2টা, 2 নম্বর কক্ষপথে 8টা, 3 নম্বর কক্ষপথে কয়টা আছে বলো, 2টা ইলেকট্রন আছে। কি বসাইছি আমি, 2 8 2, ম্যাগনেসিয়ামের টোটালি 12। তাহলে এই যে শেষ কক্ষপথে 2টা আছে, ম্যাগনেসিয়ামের কি চাইবে, যৌগ গঠনের সময় 2টা ইলেকট্রন দান করে স্থিতিশীলতা অর্জন করতে চাইবে, অষ্টক সম্পন্ন করতে চাইবে। এই জন্য ম্যাগনেসিয়াম কি করতে পারে, শেষ কক্ষপথ থেকে 2টা ইলেকট্রন সুন্দর করে বের করে দেবে, দান করে দেবে। দান করে দিলে কি হবে, ম্যাগনেসিয়াম 2 পজিটিভ আয়নে পরিণত হলো। এই যে 2 পজিটিভ, এটাই তো জার্মান মান, তাই না, এটাই তো জার্মান মান। তাহলে 2 নাম্বার গ্রুপে যারা আছে প্রত্যেকের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে। খেয়াল করে দেখো, ম্যাগনেসিয়ামের নিচে কি আছে, ম্যাগনেসিয়ামের নিচে আছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম কি হয়, 2 8 8 2, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টা, 2 নম্বরে 8টা, 3 নম্বরে 2টা, 3 নম্বরে 8টা, 4 নম্বরে থাকবে 2টা, ক্যালসিয়ামের কথা বললাম। তাহলে 2 নম্বর গ্রুপে যারা আছে প্রত্যেকের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, অর্থাৎ এই 2টা ইলেকট্রন তারা দান করে 2 পজিটিভ আয়নে পরিণত হতে পারবে। দ্যাটস ওয়াই 2 নম্বর গ্রুপে যারা আছে তাদের জারণ মান +2, এগুলো মাথায় রাখো, হ্যাঁ। গ্রুপ 2, 2 নম্বর গ্রুপের সবার জারণ মান +2। এবার আসো গ্রুপ 17, আবার বলছি, এবার আসো, আচ্ছা এই জিনিসটা একদম ক্লিয়ার। এবার আসো আমি জারণ মান এখানে +1 নিয়ে যাই, -1 লিখলাম, হ্যাঁ। আচ্ছা -1 কখন হয়, অর্থাৎ কোন একটি মৌলের ঋণাত্মক আয়নে পরিণত কখন হয়, যখন ইলেকট্রন গ্রহণ করে। যেমন ধরো একটু আগে উদাহরণটা দিলাম, ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হবে, ক্লোরিন নেগেটিভ হবে, তাই না। আবার ফ্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করতো তাহলে কি হতো,
ফ্লোরিন নেগেটিভ হতো। ইজি কথা না? এখন এখানে একটা বিষয় আছে, যে একটু আগে দেখাচ্ছিলাম ফ্লোরিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। সে যদি যৌগ গঠন করতে চায় অষ্টক সম্পূর্ণ করতে হবে, 8টা ইলেকট্রন অর্জন করতে হবে। ফলে সে একটা ইলেকট্রন কারো কাছ থেকে যদি পায়, তাহলে 7 ছিল আগে, একটা ইলেকট্রন পাইছে, 8টা হয়েছে, 8টা হওয়ার পর অষ্টক সম্পূর্ণ করবে। সোজা কথা, বিষয়টা আবার দেখায়, ফ্লোরিনের উদাহরণ দিই। ফ্লোরিনের প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, 2 নম্বর কক্ষপথে কয়টা থাকবে বলতো? 7টা ইলেকট্রন। নাইস, 7টা ইলেকট্রন আছে। এখন ফ্লোরিন যদি যৌগ গঠন করতে চায় তখন কি হবে? একটা ইলেকট্রন সে অর্জন করতে হবে এনিহাউ, মানে কেউ যদি একটা ইলেকট্রন ফ্লোরিনকে দেয় সেটা ফ্লোরিন গ্রহণ করবে। তো ফ্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে তাহলে কি হবে? এই অবস্থাটা হবে। সোডিয়াম কথাটা মাথায় আসছে। হ্যাঁ, সোডিয়াম অ্যাকচুয়ালি দান করে বেশি, মানে 1 নম্বর গ্রুপেই তো একটা ইলেকট্রন দান করবে। 1 নম্বর গ্রুপের মৌলগুলো একটা ইলেকট্রন দান করবে। যেমন সোডিয়ামের বিষয়টাই তাহলে আমরা বলছি, সোডিয়াম একটা ইলেকট্রন দান করে কি হয়েছিল? সোডিয়াম পজিটিভ হয়েছিল। এই যে সোডিয়ামের ডান থেকে একটা ইলেকট্রনকে ফ্লোরিন গ্রহণ করতে পারবে। ফ্লোরিন যদি গ্রহণ করে, ফ্লোরিন একটা গ্রহণ করে, ফ্লোরিন নেগেটিভ হচ্ছে। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে পরমাণুটা একটা ইলেকট্রন দান করতেছে, দান করলে ধনাত্মক হচ্ছে, আবার অধাতব পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক হচ্ছে। তাহলে এই বিষয়টাও তোমরা একদম সুন্দর করে বইয়ের মধ্যে লিখে ফেলতে, খাতার মধ্যে লিখে ফেলতে পারো কি দান করলে ধনাত্মক। হ্যাঁ, বিষয়টা সাইডে সুন্দর করে লিখবা। যখন পড়তে বসবা কেমিস্ট্রি, তখন এই বিষয়টা গুনগুন করে, গানের পরি মানুষ বলে সোজা কথা, এগুলো মাথায় নিয়ে আসবা, গুনগুন করে বলতে থাকবা। দান করলে ধনাত্মক, গ্রহণ করলে ঋণাত্মক। কি দান করলে ধনাত্মক, এগুলো কিন্তু এমনি মনে থাকে, তাই না? নামের সাথে কিন্তু মিল আছে। দান ধনাত্মক, কি বলছি? দান করলে ধনাত্মক। অনেকে আবার পড়াশোনায় কনফিউজ হয়ে যাবে, কি দান করলে। হ্যাঁ, এই জন্য আগে লিখে দিলাম আগে, ইলেকট্রন দান করলে ধনাত্মক। আবার ইলেকট্রন যদি গ্রহণ করো, ইলেকট্রন গ্রহণ করলে কি হবে? ঋণাত্মক। ক্লিয়ার কথাটা? এটাও লিখে রাখো বইয়ের মধ্যে, খাতার মধ্যে। ওকে ফাইন। এবার আসো, আমরা জারণ মান চেয়েছিলাম। জারণ মান বলছিলাম কি, কোন একটা ধাতব পরমাণু যত সংখ্যক ইলেকট্রন দান করে ওইটাই হচ্ছে তার জারণ মান, মানে যত সংখ্যক ধনাত্মক আয়নে পরিণত হয়। আবার কোন একটা অধাতব পরমাণু যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, ওইটাই হচ্ছে তার জন্য জারণ মান। তাই তো? ঠিক আছে, এবার আসো, হ্যাঁ যেটা বলছিলাম, জারণ মান -1 কাদের ক্ষেত্রে হয়? যেমন এই যে ফ্লোরিনের উদাহরণ দিলাম, এটা 17 নম্বর গ্রুপে অবস্থিত। 17 নম্বর গ্রুপে যারা আছে প্রত্যেকের শেষ কক্ষপথে 7টা আছে, দেখলাম আমরা। যেমন ফ্লোরিনের প্রথম কক্ষপথে 2টা, 2 নম্বর কক্ষপথে কয়টা? 7টা ইলেকট্রন আছে। 2 নম্বর কক্ষপথে লাস্ট কক্ষপথ, ফ্লোরিনের টোটাল 9টা ইলেকট্রন। তাহলে এই যে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন যাদের কথা বলো, 17 নম্বর গ্রুপের সবার শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। তারা কি করতে চাইবে? একটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে অষ্টক সম্পন্ন করতে চাইবে। এই যে একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করলে কি হয়? ঋণাত্মক আয়নে পরিণত হয়। একটা গ্রহণ করলে একটা ঋণাত্মক আয়ন। অর্থাৎ ফ্লোরিনের ক্ষেত্রে দেখছিলাম যে কি দেখছিলাম, ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিন নেগেটিভ আয়নে পরিণত হয়েছিল। তাহলে এখানে এটা দ্বারা কি বুঝতেছি? হ্যাঁ, এটা দ্বারা বুঝতেছি জারণ মান -1। অর্থাৎ 17 নম্বর গ্রুপে যারা আছে প্রত্যেকে একটা করে ইলেকট্রন গ্রহণ করে কি -1। অর্থাৎ জারণ মানটা হবে প্রত্যেকের, 17 নম্বর গ্রুপের প্রত্যেকের জারণ মান হবে -1। তাহলে গ্রুপ, হ্যাঁ জারণ মান -1 কাদের ক্ষেত্রে হবে? গ্রুপ 17। ঠিক আছে। এখন আসো, যে আমি আবার একটা কথা বলছিলাম একদম প্রথমে, কোন একটা নির্দিষ্ট পরমাণুর জারণ মান বিভিন্ন যৌগে বিভিন্ন হইতে পারে। অক্সিজেনের ক্ষেত্রে উদাহরণটা দেখে আসছো, অক্সিজেনের জন্য -2, এটা ন্যাচারালি হয়ে থাকে। অক্সিজেনের জন্য -2, এটা নরমাল। বাট অক্সিজেনের জন্য জারণ মানটা -1ও দেখেছো, তাই না? ডিফারেন্ট হতে পারে। কখন? অক্সিজেন কার সাথে, কতটার সাথে যুক্ত আছে? অক্সিজেন ট্রাইঅক্সাইড, সুপার অক্সাইড নাকি পার অক্সাইড, কি হিসেবে আছে এটা ম্যাটার করে। ঠিক আছে, যেমন ধরো যে আমরা পার অক্সাইডের উদাহরণ দিচ্ছিলাম, তাই না? সুপার অক্সাইড মানে অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে, যেমন H2O2, তাই না? এখানে দেখছিলাম অক্সিজেনের জারণ মান -1। আবার পানির ক্ষেত্রে যদি বলছিলাম, পানির ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান কত বলো? -2। ডিফারেন্স হতে পারে। ঠিক আছে, এবার আমরা শিখবো এই যে বিভিন্ন যৌগগুলোর মধ্যে জারণ মান কার কত, এই বিষয়টা এই বিষয়টা আবার একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে। যেমন ধরো KMnO4, এর নাম কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে KMnO4, এই যে ম্যাঙ্গানিজ, আমি যদি বলি আর একটু সুন্দর করে লিখছি, হ্যাঁ, KMnO4। তাহলে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে Mn মানে কি? ম্যাঙ্গানিজের জারণ মান আমি বের করবো। কেমনে বের করবো? তাহলে কোন একটা মৌলের জারণ মান বের করতে গেলে তার আশেপাশে আগে পিছিয়ে যে পরমাণুগুলো থাকবে তাদের জারণ মান আমাদের জানা থাকতে হবে।
তাহলে পটাশিয়ামের জারণ মান কত? পটাশিয়াম কয় নাম্বার গ্রুপে আছে? 1 নাম্বার। তাহলে পটাশিয়ামের জারণ মান +1। এবার ক্লিয়ার? মানে আগে বলছিলাম 1 নাম্বার গ্রুপে যারা আছে তাদের +1। হ্যাঁ ফাইন। তাহলে অক্সিজেন পটাশিয়ামের জন্য জারণ মান কত বললাম +1। ডান। অক্সিজেনের জন্য জারণ মান কত? একটু আগে বলছিলাম ন্যাচারালি নরমালি -2। কেন? অক্সিজেন শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন গ্রহণ করে। অক্সিজেন কি করতে পারে এই বিষয়গুলো দেখো, বারবার একই কথাই বলছি। অক্সিজেনের জারণ মান কেন -2? বিষয়টা আবার একটু ক্লিয়ার করে। অক্সিজেনের প্রথম কক্ষপথে আছে 2টা ইলেকট্রন, 2 নম্বর কক্ষপথে আছে কয়টা ইলেকট্রন বলো তোমাকে? 6টা ইলেকট্রন, রাইট? অর্থাৎ টোটালি 8, 2 6। এখন অক্সিজেন কি করবে? কেউ যদি অক্সিজেনকে 2টা ইলেকট্রন দান করে, যেমন ম্যাগনেসিয়াম দান করতে পারে, অক্সিজেনকে কেউ যদি 2টা ইলেকট্রন দান করে, অক্সিজেন সেটা গ্রহণ করে কি হবে? আগে ছিল 6টা, বাট অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করছে। হ্যাঁ, 2টা ইলেকট্রন গ্রহণ করতে বিধায় কি হবে? অক্সিজেন 2 নেগেটিভ হবে। এটা নরমাল কথা। কি বলছিলাম? কি লিখছিলাম এখানে? দান করলে ধনাত্মক, গ্রহণ করলে ঋণাত্মক। যেহেতু গ্রহণ করছে, গ্রহণ করার ফলে কি হয়েছে? 2 নেগেটিভ। তাহলে এখানে জারণ মানটা কত বলতো? -2। ওকে, তাহলে এখানে অক্সিজেনের একটা অক্সিজেনের জারণ মান কত? -2। এখানে অক্সিজেন আছে কয়টা? 4টা। কি বলছি? একটা অক্সিজেনের জারণ মান -2, এখন অক্সিজেন আছে 4টা, দেখতে পাচ্ছ? তাহলে 4 দুগুণে 8 মানে -8। অর্থাৎ এখানে উপরে আমি বসাই দিচ্ছি -8 বসালাম। এবার আসো দেখো KMnO4 যখন আমি লিখছিলাম তখন তো প্লাস মাইনাস কিছু ছিল না। KMnO4 এটি একটি নিরপেক্ষ যৌগ, এর মধ্যে প্লাস মাইনাস কিছু থাকবে না। বাট কেমনে নিরপেক্ষ? কারণ সংশ্লিষ্ট প্রত্যেকটা পরমাণুর মোট জারণ মান, জারণ সংখ্যার যোগফলটা 0 হবে। 0 হবে বিধেয় প্লাস মাইনাস কিছু ছিল না। প্লাস মাইনাস কিছু আছে নাই তো, রাইট? বাট আমি দেখাচ্ছি কি কেমনে 0 হয়। সোজা কথা, পটাশিয়ামের জন্য কত? +1 লিখলাম। অক্সিজেনের জন্য একটা অক্সিজেনে -2, তাহলে 4টার জন্য -8। ফাইন। তাহলে অবশ্যই এমন একটা ম্যাঙ্গানিজের মান হইতে হবে সবগুলো যোগ করলে 0 হয়। কত হইতে হবে? -8, আর এখানে +1, তাহলে অবশ্যই এখানে +7 হইতে হবে। শিওর? তাহলে কি হবে? এখানে এই যে +1 +7 -8। ওকে, তাহলে উপরের সংখ্যাগুলো মানে জারণ সংখ্যাগুলো যোগ করে দিলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। অর্থাৎ এটা একটা বের করার পদ্ধতি, মানে কি সংশ্লিষ্ট কোন একটা নির্দিষ্ট পরমাণুর জারণ মান বের করে, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি একটু আগে শিখে আসছি একদম প্রথমের দিকে। কি শিখেছিলাম বলতো? আমি বলছিলাম যার জারণ মান বের করবো সেটাকে এক্স ধরবো। তাহলে ম্যাঙ্গানিজের জন্য আমার দিকে ম্যাঙ্গানিজের জন্য জারণ মান কি ধরবো? এক্স ধরবো, ধরলাম এক্স। এবার আসো পটাশিয়াম, আমার দিকে তাকাও। পটাশিয়ামের জারণ মান কত? +1। আচ্ছা, +1 হিসেবে লিখলাম। প্লাস ম্যাঙ্গানিজের বের করবো, ম্যাঙ্গানিজ আছে একটা, অর্থাৎ একটা এক্স। প্লাস অক্সিজেনের জারণ মান কত? একটা অক্সিজেনের জন্য -2 ইন্টু কয়টা অক্সিজেন আছে? 4টা, এই জন্য ইন্টু 4 ইজ ইকুয়াল টু, হ্যাঁ, সমান চিহ্ন দিচ্ছি। সমান চিহ্ন দিয়ে কত বসাইতে হবে? 0 বসাইতে হবে। কেন 0 বসাবো? কারণ এখানে তো এই যোগের উপরে কোনো প্লাস মাইনাস নাই, সেই জন্য 0 বসাই দিচ্ছি। এবার আসো এক্স, এক্সটা আমি রাইখে দিলাম বাম পাশে। 4 ইন্টু -2 কত হবে? -8। যদি আমি রাইট সাইডে নিয়ে যাই, সমানে ডান পাশে নিয়ে যাই, +8 হয়ে যাবে। আর এখানে কত আছে বলো? +1। +1টা রাইট সাইডে নিয়ে গেলে -1 হয়ে যাবে। তাহলে এক্স এর মান কত আসছে? 7। যে আমরা একটু আগেও 7 পেয়েছিলাম, তাই না? 7 বসিয়েছিলাম। তাহলে এই যে ম্যাঙ্গানিজ, এক্স বলতে কি? ম্যাঙ্গানিজের জারণ মান। তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান কি? +7 পেয়েছি না? তাহলে এভাবে কোন একটা নির্দিষ্ট যৌগ থেকে আমরা কোন নির্দিষ্ট পরমাণু, নির্দিষ্ট মৌলের জারণ মান বের করতে পারবো। ঠিক আছে, এবার আসো, আমি তো ম্যাঙ্গানিজের কথা বললাম, কি ম্যাঙ্গানিজের উপরে প্লাস মাইনাস কিছু নাই, মানে 0 বসাইছি, মানে নিরপেক্ষ যৌগ। বাট কোন আধানযুক্ত যৌগ যদি হয়, দ্যাট মিনস যৌগমূলক যদি হয়, সেক্ষেত্রে জারণ মান কেমনে, কিভাবে বের করবো? খেয়াল করো। যেমন ধরো সালফেট, কি বললাম? সালফেট SO4 2 নেগেটিভ, তাই তো? যৌগমূলক। আচ্ছা, যৌগমূলক কাকে বলে মনে আছে তোমাদের? যৌগমূলক হচ্ছে 2 বা ততোধিক পরমাণু একসাথে সংযুক্ত হয়ে যদি একটা কি যৌগ গঠন করে, যা একটা একক পরমাণুর ন্যায় আচরণ করে, এবং তা অবশ্যই কি ধনাত্মক বা ঋণাত্মক আধান যুক্ত হবে, সেটা যৌগমূলক। এটা ফর্মাল ভাষায় আরো সুন্দর ডেফিনেশন আছে, কি আছে? 2 বা ততোধিক পরমাণু একসাথে যুক্ত হয়ে যদি কোনো যৌগ গঠন করে, যা ধনাত্মক ঋণাত্মক আধান বিশিষ্ট কোনো একটি যৌগ গঠন করে, যে একটা একক পরমাণুর নিয়ে আচরণ করে, তাকে যৌগমূলক বলে। একদম বইয়ে যেমনি আছে সেমনি পড়বা, অনেকটা নিউজই বলছি। ঠিক আছে, এবার আসো এখানে আমি যদি বলি, আমার কোশ্চেন বুঝো, এই যৌগের ক্ষেত্রে সালফারের জারণ মান কত? কার? সালফারের জারণ মান বের করবো। তাহলে কি করবা? সালফারের জারণ মান, যার জারণ মান বের করবে তাকে এক্স ধরবো। আগে বলছিলাম ধরি এক্স, মানে সালফারের জারণ মান কত? এক্স। ওকে, তাহলে সালফারের প্লেসে মানে কি সালফারের জায়গায় এক্স বসাই দিলাম, দেখলাম প্লাস অক্সিজেন। অক্সিজেন, ফাইন, অক্সিজেনের জারণ মান কত জানো? তোমরা যখন ম্যাথ করতে যাবে, জারণ মান বের করতে যাবে, অক্সিজেন চক বন্ধ করে -2 আগে বসাবা। অক্সিজেনের জন্য -2 ইন্টু কয়টা আছে এখানে? 4টা আছে, ফাইন, 4 লিখলাম। ইকুয়াল দেবো, রাইট সাইড এবার কত লিখবো? সমান চিহ্ন দেওয়ার পর কত লিখবো?
আমরা নিরপেক্ষ যৌগ যখন ছিল, উপরে প্লাস মাইনাস কিচ্ছু ছিল না, তখন 0 বসাইছিলাম। বাট এই জায়গায় দেখতে পাচ্ছি কি 2 মাইনাস, মাইনাস তো একটা আয়ন আছে, আধান আছে, এই জন্য কি এখানে আমরা -2 বসাই দিব, সুন্দর করে বসাইছি। ফাইন। তাহলে এখানে x এর মান বের করো, x ইকুয়াল টু -2, এই জায়গায় -2 আছে, এই মানটা কত হইতো? 4 দুগুণে 8 মানে -8, রাইট? -8। তো -8 যদি এই পাশে আসে তাহলে +8 হবে, তাহলে এখানে মানটা কত হয়ে যাবে? ঠিক আছে তো বিষয়টা? তাহলে x এর মান হবে, অর্থাৎ সালফারের জারণ মান হবে 6। ওকে, এই x টা কি? x টা হচ্ছে সালফারের জারণ মান, মানে x এর মান আছে, তাই না? x এর মান ছিল অ্যাকচুয়ালি, x মানে সালফারের জারণ মান 6। তাহলে দেখো তো এখানে সালফারের জারণ মান কত বললাম? +6, তাই না? +6, প্লাস বসাবা, +6। আবার অক্সিজেনের জন্য কত ছিল? অক্সিজেনের জন্য ছিল কত? -24 মানে -8, -8। ওকে, অক্সিজেনের জন্য -2, একটা অক্সিজেনের জন্য -2, বাট চারটা বিধায় -8 ধরা হয়, এইটা বিষয়টা। আর এখানে কি সালফেট SO4 2 নেগেটিভ, 2 নেগেটিভ বিধায় ডান পাশে আমরা -2 ব্যবহার করছি। তোমরা এমনি এমন ভাবে এভাবে বিভিন্ন যৌগের মধ্যে আমরা কি জারণ মান বের করতে পারবো আশা করি। ঠিক আছে, তো জারণ মান নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। বাট এবার আমরা চলে যাব আমাদের মূল টপিকটা, মূল পড়া হচ্ছে জারণ বিজারণ। বাট জারণ বিজারণ করতে গেলে আমাদের জারণ সংখ্যাকে এটা বারবার উঠে আসে, জারণ সংখ্যা কমছে না বাড়ছে বিষয়টা বুঝতে হয়, মাথায় রাখতে হয়। এই জন্য জারণ বিজারণ টপিকটা, জারণ বিজারণ বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসো, এইবার যে কাজটা করবা, জারণ সংখ্যা শিখলাম, আমরা জারণ বিজারণে চলে যাব, রিডক্স রিঅ্যাকশনে চলে যাব। রিডক্স মানে কি? আর এই বিয়োগ, তাই না? অর্থাৎ অক্সিডেশন আর রিডাকশন এর সমন্বিত প্রক্রিয়া, অর্থাৎ জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, দুইটা মিলে জারণ বিজারণ বিক্রিয়া বলছি, তাই না? তো জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া কিন্তু বলবো না, কি বলবো? জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, একসাথে জারণ বিজারণ বিক্রিয়া, রিডক্স রিঅ্যাকশন। আচ্ছা, রিডক্স, অক্সিডেশন এন্ড রিডাকশন। তাহলে আমরা জারণ বিজারণ বলতে গেলে, আচ্ছা দেখো তো, আমি যদি 1 নম্বরে আসি, বুঝো, 1 নম্বরে সনাতন পদ্ধতি যদি এমন ভাবে শিখাই, সনাতন পদ্ধতি, জারণ বিজারণের সনাতন পদ্ধতি, সনাতন পদ্ধতি মানে আগের পদ্ধতি কি ছিল এটা? আচ্ছা, যেমন ধরো H2 প্লাস ক্লোরিন 2, বুঝছো কথাগুলো? H2 প্লাস ক্লোরিন 2 যুক্ত হয়ে কি গঠন করলো? 2HCl হয়েছে, একটা বিক্রিয়া, সিঙ্গল বিক্রিয়া। তো সনাতন পদ্ধতিতে বলা হতো কোন একটি পরমাণু যদি কোনো ঋণাত্মক মৌল বা যৌগের সাথে যুক্ত হয় তবে তাকে জারণ বলেছি। আবার বলছি, ঋণাত্মক মৌল বা যৌগের সাথে যুক্ত হলে তাকে জারণ বিক্রিয়া বলা হয়, জারণ অর্ধ বিক্রিয়া বলা হয়। তাহলে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন যারা আছে তাদের শেষ কক্ষপথে ইলেকট্রন ঘাটতি ছিল একটা, তারা ইলেকট্রন গ্রহণ করছিল, গ্রহণ করে নেগেটিভ হয়েছিল, ঋণাত্মক হয়েছিল, তাই তো? অর্থাৎ শেষের দিকে যে মৌলগুলা, পর্যায় সারণীর ডান পাশের যে মৌলগুলা তারা অধিকাংশ গ্যাসীয় বা অধাতব, তারা ইলেকট্রন গ্রহণ করতে পারে, গ্রহণ করে কি হয়? ঋণাত্মক আয়নে পরিণত হয়। সোজা বাংলায় হচ্ছে ক্লোরিন ফ্লোরিন যেগুলো আছে এগুলো হচ্ছে ঋণাত্মক পরমাণু, ঋণাত্মক, হ্যাঁ ঋণাত্মক পরমাণু। তাহলে এই যে আমি বলছিলাম একটু আগে, ঋণাত্মক পরমাণু বা মূলকের সাথে যদি কেউ যুক্ত থাকে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। তাহলে হাইড্রোজেন কার সাথে যুক্ত আছে? ঋণাত্মক ক্লোরিনের সাথে যুক্ত আছে। এই জন্য হাইড্রোজেন যে রিঅ্যাকশন সম্পন্ন করবে, যে প্রক্রিয়া বা যে অর্ধ বিক্রিয়া সম্পন্ন করবে তার নাম হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। কেন? এই যে সনাতন পদ্ধতি বলছি, তাহলে সনাতন পদ্ধতিটা কি বলছিলাম? ঋণাত্মক পরমাণু বা মূলকের সাথে যুক্ত হওয়ার প্রক্রিয়াকেই জারণ বিক্রিয়া বলা হয়। তাহলে হাইড্রোজেন যেহেতু এখানে ঋণাত্মক ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, দ্যাটস ওয়াই এই বিক্রিয়ার নাম হচ্ছে জারণ। ঠিক আছে, যদিও আমরা ইলেকট্রনের পদ্ধতিতে শিখবো, ওইটা ক্যাচ করা আরো ইজি। আর এর অপোজিট দেখেন বিজারণ বিক্রিয়াটা, বিজারণ বিক্রিয়াটা মনে রাখার উল্টা কথা কি? আমরা জারণ কি বলছিলাম? ঋণাত্মক কারোর সাথে যুক্ত হলে সেটা হচ্ছে জারণ, আর ধনাত্মক কোন পরমাণু বা যৌগের সাথে যুক্ত হলে সেটা হচ্ছে বিজারণ। তাহলে এই যে ক্লোরিনটা ধনাত্মক হাইড্রোজেনের সাথে যুক্ত আছে না? এখন কথা হচ্ছে স্যার হাইড্রোজেন ধনাত্মক বুঝলাম কেমনে? কারণ আমরা জানি হাইড্রোজেন কি 1 নম্বর গ্রুপে আছে, হাইড্রোজেন কি করতে পারে? প্রয়োজন বোধে একটা ইলেকট্রন দান করে হাইড্রোজেনকে পজিটিভ আয়নে পরিণত করতে পারে, দেখছি না এরকম? সোজা কথা হচ্ছে হাইড্রোজেন হচ্ছে একটা ধনাত্মক পরমাণু, এখানে কি অণু হিসেবে আছে H2 মানে গ্যাস হিসেবে আছে। ক্লোরিন কি করছে? একটা ধনাত্মক কারোর সাথে, ধনাত্মক পরমাণু বা যৌগের সাথে যদি যুক্ত হয়, আমরা একটু আগে বলছিলাম ক্লোরিন কি করছে? ধনাত্মক পরমাণুর সাথে, ধনাত্মক কি অণুর সাথে যদি যুক্ত হয় সেক্ষেত্রে এটা হবে বিজারণ বিক্রিয়া। কি বলছি? বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে আমরা জানলাম যদি কোনো ঋণাত্মক মৌল বা যৌগের সাথে যুক্ত হয় সেক্ষেত্রে এটাকে জারণ বলবো,
কোনো যদি ধনাত্মক মৌল বা যৌগের সাথে যুক্ত হয় সেটা হবে বিজারণ। ক্লিয়ার এ পর্যন্ত? আর এটাও মাথায় রাখবা, এটাও বলা হচ্ছিল যে জারণ বিক্রিয়া, আবার বলছি জারণ অর্ধ বিক্রিয়া যে সম্পন্ন করে সে হচ্ছে বিজারক। তাহলে হাইড্রোজেনটা হচ্ছে কি বলতো? হাইড্রোজেন হচ্ছে বিজারক। ওকে, আমরা কিন্তু মেইন টপিক, মেইন বিষয়, এগুলো কেমনে কিভাবে আসছে এগুলো আমরা শিখবো। বাট এগুলো একটা পদ্ধতি, একটু বলতে পারে একটা কাঠামো বা একটা প্রথা প্রচলন যেটা ছিল, এটা কিছু তো কারণ আছে। হ্যাঁ, যেটা আসল। আর এই যে ক্লোরিনে কি করছে বলতো? বিজারণ করছে। তাহলে যার বিজারণ অর্ধবিক্রিয়া সম্পন্ন হয়, সোজা ভাষায় বলছি, যার বিজারণ ঘটে সেটা হচ্ছে জারক। তাহলে ক্লোরিনের বিজারণ ঘটছে, দ্যাটস ওয়াই ক্লোরিনটা কে বলতো? ক্লোরিন হচ্ছে জারক। ক্লিয়ার বিষয়টা? ফাইন। তাহলে আমরা জানলাম কোন একটা পরমাণু বা কোন একটা যৌগ যদি ঋণাত্মক কোনো মৌল বা যৌগের সাথে যুক্ত হয় সেটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। যেমন হাইড্রোজেন ঋণাত্মক ক্লোরিনের সাথে যুক্ত হচ্ছে, দ্যাটস ওয়াই হাইড্রোজেনের যে বিক্রিয়া এটার নাম হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। আবার ক্লোরিন কি করছে? একটা ধনাত্মক মৌল বা যৌগের সাথে যুক্ত হয়েছে, হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। কে যুক্ত হয়েছে? ক্লোরিন। তাহলে ক্লোরিনের এই বিক্রিয়াটার নাম হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। আর জারণ বিক্রিয়া যে সম্পন্ন করে, কে সম্পন্ন করছে? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনটা হচ্ছে বিজারক। আর বিজারণ বিক্রিয়া যে সম্পন্ন করে সে হচ্ছে জারক। এটা এই পর্যন্তই রাখলাম। এবার আসলে আমরা ইলেকট্রনীয় পদ্ধতিতে চলে যাব, বাট এটার মধ্যে আসবো। হ্যাঁ, এই বিক্রিয়া দিয়ে দেখাবো। কোন পদ্ধতি? আমরা এতক্ষণ কি শিখছি? সনাতন পদ্ধতি। এবার কি শিখবো? ইলেকট্রনীয় পদ্ধতি, অর্থাৎ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কিভাবে যৌগ গঠিত হয়, জারণ বিজারণ নির্দেশ করা হয়। ওকে, এবার 2 নম্বর বললাম কি? ইলেকট্রনীয় পদ্ধতি। বিষয়টা কি? মানে আমাদের জারণ মান জানতে হবে, জারণ মান দিয়ে কাজ করতে হবে, কতটা দান করছে কতটা গ্রহণ করছে এটা বুঝতে হবে। হাইড্রোজেন একদম প্রথমে, এই লেকচারে একদম প্রথমে বলছিলাম যে কোন একটা পরমাণু যদি বা যৌগ এমন যদি হয় নিরপেক্ষ হয়, কারোর সাথে সংযুক্ত অবস্থায় নাই, উপরে ধনাত্মক ঋণাত্মক কোনো আধান নাই, তখন তার জারণ মান হচ্ছে 0। আবার ক্লোরিনের কথা যদি বলি, এটা কি একক দ্বি, আবার বলছি দ্বি পরমাণু অণু না, অর্থাৎ দ্বি পরমাণু যুক্ত অণু, তাই তো? অর্থাৎ ক্লোরিনটা হচ্ছে একটা একক গ্যাস হিসেবে আচরণ করছে, ক্লোরিন সেপারেট অন্য কোনো পরমাণুর সাথে যৌগ গঠন অবস্থায় নাই, একই মৌলের সমন্বয়ে, একই মৌলের পরমাণুর সমন্বয়ে এখানে অণু গঠিত হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে এই যে আমরা মৌলের অণু বলছি, মৌলের অণু, রাইট, এটা কি বলছে? মৌলের অণু। তাহলে এরকম মৌলের অণুর ক্ষেত্রেও জারণ মানটা 0 হবে। ঠিক আছে, এবার আসো এখানে আমরা ফলো করি। খেয়াল করো, হাইড্রোজেনের ক্ষেত্রে জারণ মান কত? হাইড্রোজেন কার সাথে যুক্ত আছে? ক্লোরিনের সাথে। তাহলে হাইড্রোজেনের জারণ মান কত জানা হয়? যখন যৌগ গঠন অবস্থায় থাকে +1। ক্লোরিনের জারণ মান কত? -1 অবশ্যই হইতে হবে, কারণ একটা যদি +1 হয় আরেকটা পরমাণুর ক্ষেত্রে অবশ্যই কি -1 হইতে হবে। কারণ কি? এই স্কেল কমপ্লিটলি মানে হাইড্রোজেন আর ক্লোরিন দুইটা মিলে জারণ মান 0 হইতে হবে, তাই না? একটা +1 হলে আরেকটা -1 হলেই তো 0 হবে। ডান। তাহলে এবার আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি হাইড্রোজেনের জারণ মান 0 থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে? +1 হয়েছে, রাইট? হাইড্রোজেনের জারণ মান 0 থেকে বৃদ্ধি পেয়ে +1 হয়েছে, অর্থাৎ জারণ মান বৃদ্ধি পাইছে। যদি এই জারণ সংখ্যা, জারণ মান যদি বৃদ্ধি পায় তাহলে এই প্রক্রিয়ার নাম হবে জারণ অর্ধবিক্রিয়া। আমি সুন্দর করে কথাটা এখানে লিখে রাখছি, জারণ মান বাড়লে জারণ হয়, জারণ অর্ধবিক্রিয়া বলি। ওকে, কি লিখছি? জারণ মান বাড়লে জারণ, অর্থাৎ 0 থেকে কত হয়েছে? +1 হয়েছে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে জারণ। ক্লিয়ার? আমি লিখে রাখছি জারণ মান বাড়লে জারণ। এবার আসো ক্লোরিনের ক্ষেত্রে, এক্ষেত্রে 0, এক্ষেত্রে 0, বাট ক্লোরিনের জারণ মানটা এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলতো? এখানে ক্লোরিনের 0, বাট এখানে কত? যৌগ গঠন হওয়ার পর -1। তাহলে 0 থেকে কত হয়েছে? -1 হয়েছে, মানে কমছে। যদি কমে জারণ মান, যদি কমে জারণ মান কমলে বিজারণ। ওকে, জারণের উল্টা বিজারণ। ক্লিয়ার? বিজারণ অর্ধবিক্রিয়া। ডান। তাহলে হাইড্রোজেনের জারণ মান বাড়ছে, দ্যাটস ওয়াই জারণ। যার জারণ মান কমছে, ক্লোরিনের জারণ মান কমছে, কমলে বিজারণ, দ্যাটস ইট। আর কোনটা জারক কোনটা বিজারক এটা আগের কথাই। আগের কথা কোন কথা? অর্থাৎ এই যে হাইড্রোজেনের কি জারণ বিক্রিয়া, তাহলে জারণ বিক্রিয়া যে সম্পন্ন করে তাকে কি বলছিলাম? বিজারক। ওকে, বিজারক। আবার বিজারণ বিক্রিয়া যে সম্পন্ন করে, এখানে কে সম্পন্ন করছে? ক্লোরিন। দ্যাটস ওয়াই বিজারণ বিক্রিয়া যে সম্পন্ন করে সে হচ্ছে জারক, ক্লোরিন হচ্ছে জারক। এখন কথা হচ্ছে স্যার, হ্যাঁ এগুলো তো সিম্পলি বুঝতে পারলাম, ফাইন, বাট আরো ইজি ভাবে বোঝানো যায় কিনা, মনে রাখা যায় কিনা, ধরতে পারা যায় কিনা, কোনো যোগ দেখিয়ে আমরা কিভাবে সাথে সাথে বলে দিতে পারি? একটা বিক্রিয়া দেখা মাত্রই কেমনে বলে দিতে পারি কোনটা জারক কোনটা বিজারক? এটা বলতে পারার জন্য আমি আমার এসএসসি কেমিস্ট্রি ক্লাস এই বইটাতে আমি লিখেছিলাম যে জারক বিজারক গুলো মনে রাখার টেকনিক, ছন্দ। হ্যাঁ,
অর্থাৎ কিভাবে জারক এবং বিজারক গুলা মাথায় রাখতে পারো, মনে রাখতে পারো। এই যে আমাকে ছন্দ লিখে দিয়েছিলাম, জারক পদার্থগুলো মনে রাখার ছন্দ। কি বলছি? জারক পদার্থগুলো মনে রাখার ছন্দ। এগুলো লিখবো না এখন আমি। রাজা কিংবা অসির হাতে কোনো হালেই পার পাবে না, মরবে কেমন করে ভাবো এখন সবে। মানে এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা সবগুলো জারক পদার্থ মনে রাখতে পারি। আরো সহজ ভাষায় বলি, আবার অনেকে আছে জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে। কারা এরা? যেমন ধরো ফেরাস সালফেট, O3 মানে ওজোন গ্যাস, আবার সালফার ডাইঅক্সাইড HNO2। ওকে, অর্থাৎ এই যে যৌগগুলা বা নাইট্রোজেন মনোক্সাইড NO, এই যে যৌগগুলা কি করতে পারে? জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে। এগুলোকে আমরা সেপারেটলি মুখস্থ রাখতে পারে, মনে রাখতে পারে টেকনিকের মাধ্যমে। ছন্দটা হচ্ছে ফিরে এলো শাওন হেনাকে নিয়ে। আমি সেটা একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা লিখে দিই, জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে। কি লিখলাম? জারক ও বিজারক উভয়। ওকে, ছন্দটা কি বলছিলাম বলতো আমাকে? ফিরে এলো শাওন, ফিরে এলো, ফিরে এলো শাওন হেনাকে নিয়ে। ওকে, হেনাকে, হেনাকে নিয়ে, ফিরে এলো শাওন হেনাকে নিয়ে। তাহলে ফিরে হচ্ছে কি? ফেরাস সালফেট, এগুলো বলছিলাম তোমাদের। ফেরাস সালফেট। এলো, এলো ফর O3, হ্যাঁ O3 ওজন। শাওন, শাওনের জন্য সালফার ডাইঅক্সাইড। ওকে, হেনাকে HNO2 হতে পারে, আবার HNO3 ও হতে পারে। ওকে, HNO3, আবার নিয়ে, নিয়ে ফর NO। ওকে, ফাইন। তাহলে দেখো এই যে যৌগগুলা দেখতে পাচ্ছ, এরা কি করে? জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে। কেমনে মনে রাখতে পারি? ছন্দের মাধ্যমে, ফিরে এলো শাওন হেনাকে নিয়ে। ফাইন। যাই হোক, তো এরকম ভাবে বিভিন্ন টেকনিক অনুযায়ী মনে রাখলে, টেকনিক অনুযায়ী পড়লে অ্যাকচুয়ালি আমাদের মাইন্ডে থাকে বেশিক্ষণ। কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অনেক সাবজেক্ট, অনেক প্যারা, অনেক প্রেশার নিতে হচ্ছে, অনেক রুলস রেগুলেশন শিখতে হচ্ছে, রুলস শিখতে হচ্ছে, নিয়ম শিখতে হচ্ছে। বাট এর বাইরে কিভাবে তুমি সিস্টেমেটিক্যালি টেকনিক ওয়াইজ মনে রাখতে পারো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো বইয়ের নাম কি? এসএসসি কেমিস্ট্রি এট এ গ্লান্স। অর্থাৎ বিভিন্ন টপিক গুলা কিভাবে তুমি অল্প সময়ের মধ্যে সহজে আত্মস্থ করতে পারো, বিভিন্ন টেকনিক, ছন্দ, সূত্র অ্যাপ্লাই করার মাধ্যমে কিভাবে মনে রাখতে পারো, এই বইটাতে বেসিক্যালি এভাবেই টপিক গুলো দেওয়া আছে, প্রণয়ন করা আছে। হ্যাঁ, বইটা আমাকে বলতে পারো, যাদের প্রয়োজন আমি পাঠিয়ে দিতে পারবো, বা যারা নাটোর রাজশাহীর বাইরে থেকেও দেখছো, প্রয়োজন কুরিয়ার করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, এবার আমরা কোথায় যাব? আমরা কি শিখলাম? ইলেকট্রনীয় পদ্ধতির মাধ্যমে কিভাবে জারক বিজারক, জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া বের করতে হয়, আমরা কিছুটা আইডিয়া পেয়েছি। এবার আসো আরো কিছু বিক্রিয়া থেকে, আরো কিছু রিঅ্যাকশন থেকে আমরা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, যেমন ধরো SnCl2, হ্যাঁ, এর নাম কি? SnCl2, স্টেনাস ক্লোরাইড। হ্যাঁ, SN14 জানো তোমরা। এর সাথে ধরো ফেরিক ক্লোরাইড FeCl3 যদি বিক্রিয়া করে, তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে, এখানে উৎপন্ন হবে ফেরাস ক্লোরাইড। আয়রনের যোজনী, যার মান কত হতে পারে? +2 -2। অর্থাৎ ফেরাস এবং ফেরিক দুইটা হতে পারে। দেখো এটার নাম কি বলো? ফেরিক ক্লোরাইড। আমার সাথে বলো, ফেরিক ক্লোরাইড। একটা ইক আছে, ফেরিক। ওকে, যখন ইক থাকে এর মানে হচ্ছে, আবার বলছি, এটা বলার আগে এই বিষয়টা আবার বলি, এটা কি? FeCl, এটা ফেরাস ক্লোরাইড। যখন ইক থাকে, ইক কখন হবে? কোন একটি পরমাণুর জারণ মান যদি দুইটা হয়, দুইটা হয়, তাহলে যেটা হচ্ছে অপেক্ষাকৃত বড়, মানে জারণ মান যেটা বেশি, জারণ মান বেশি দ্বারা গঠিত যৌগের ক্ষেত্রে নামের শেষে ইক যুক্ত করতে হয়। অর্থাৎ আয়রনের জারণ মান কত কত হতে পারে বলো? আয়রনের জারণ মান 2 হতে পারে, 3 হতে পারে। 2 হলে এটাকে আমরা কি বলবো? ইক যুক্ত করবো। ইক যুক্ত করা বলতে কি বুঝাইলাম? যেমন ফেরিক, সরি, 2 যুক্ত করলে যদি জারণ মান 2 হয়, সেক্ষেত্রে আমরা আজ বলবো, কি বলছি? আজ। ওকে, আবার যদি জারণ মান 3 হয়, সেক্ষেত্রে আমরা বলবো ইক। এটা তাহলে কি বুঝলাম? যখন জারণ মান 2 হয়, সোজা কথা, এক্ষেত্রে বলো ফেরাস, ফেরাস, ফেরাস সালফেট। যেমন উদাহরণটা আমি একটু এখানে লিখে দিচ্ছি ছোট করে। আচ্ছা, সালফেটের না, আমরা ফেরাস ক্লোরাইডের উদাহরণ দিব। আবার ধরো ইক কখন হয় বলছিলাম? কোন পরমাণুর জারণ মান যদি ডাবল হয়, মানে দুইটা হয়। তো জারণ মান কম দ্বারা, অর্থাৎ 2 আর 3 এর মধ্যে কম হচ্ছে 2, জারণ মান কম দ্বারা যে যৌগটা গঠিত হয়, সেটার জন্য আমরা নামের শেষে আস যুক্ত করবো। দ্যাট মিনস ফেরাসটা আস আছে। আবার জারণ মান 2 বেশি, এক্ষেত্রে যৌগের সাথে নামের সাথে ইক যুক্ত করবো, অর্থাৎ ফেরিক। আয়রনের জন্য, ফেরামের জন্য ফেরিক। তাহলে যৌগ একটা দিয়ে দিই, যৌগের নাম ধরে এটা কি? FeCl3। ওকে, তাহলে সম্পূর্ণ নাম হবে এটা ফেরাস ক্লোরাইড, আর এটা ফেরিক ক্লোরাইড। আই থিঙ্ক অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে,
আচ্ছা হ্যাঁ, এখানে কি রিঅ্যাকশনটা হবে? ফেরাস ক্লোরাইড হবে আর স্টেনিক ক্লোরাইড হবে এসেনশিয়াল ফর। ওকে, আচ্ছা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসএন এর জার্মান মান কত? এখানে খেয়াল করো, এখানে এসএন একযোজি কয়টা ক্লোরিনের সাথে যুক্ত আছে? দুইটা। মানে সোজা বাংলায় ক্লোরিনের জার্মান মান হচ্ছে -1, আছে কয়টা? দুইটা। দেখছো এখানে ক্লোরিনের হচ্ছে -2 আর এসএন এর কত? +2। এটা ক্লিয়ারলি বুঝতে পারছো। আয়রনের জার্মান মান এখানে কত বলো তো? +3। কেমনে বুঝলাম +3? তিনটা ক্লোরিনের সাথে যুক্ত আছে। আর ক্লোরিনের জার্মান মান কত? -1। বাট এখানে ক্লোরিন আছে কয়টা? তিনটা। এই জন্য -1 × 3 অর্থাৎ -3। ওকে, কি লিখলাম? -3। তাহলে দেখো +3 আর -3 যোগ করলে কি হবে? 0 হয়ে যাবে। অর্থাৎ যদি দুইটা পরমাণু দ্বারা যৌগ গঠিত অবস্থায় থাকে, দুইটা পরমাণু দ্বারা ভিন্ন দুইটা মৌল দ্বারা, সেক্ষেত্রে কি হবে? প্রথম মৌলের ক্ষেত্রে যে মানটা হবে দ্বিতীয় মৌলের ক্ষেত্রে, যেমন আয়রনের জন্য +3, তাহলে দ্বিতীয় মৌল দেখেন ক্লোরিনের জন্য -3 হবে। একটা প্লাস হলে একটা নেগেটিভ হবে। ওকে, একটা প্লাস হলে একটা মাইনাস হবে। কেন? কারণ দুইটা যোগ করলে 0 হতে হবে। কথাগুলো আগেও শুনছো। এবার শোন, এটার ক্ষেত্রে আয়রনের জার্মান মান কত? +2, ক্লোরিনের কত বলো তো? -2। ওকে, আবার এসেনশিয়াল ফর, এখানে এসএন এর জার্মান হচ্ছে +4। বুঝলাম কেমনে? ক্লোরিন আসতে পারে একটা। আর ক্লোরিনের জার্মান কত? এটাই আমরা আগে বলতে পারি, তাই না? ক্লোরিনের জন্য কত? ক্লোরিনের জন্য যে -1, এখানে আসতে পারে একটা, এর জন্য কত হবে? -4 হবে, তাই না? এই জন্য Cl4 এর আগে কত বসাবো? -4 বসাবো। তাহলে অবশ্যই এথেন এর জন্য +4 হইতে হবে। সোজা কথা তো। জার্মান মান কেমনে বের করতে হয় এক্স ধরে, তাও তো তোমরা ঠিক দেখালাম। ঠিক আছে, এবার আসো আগের কথায় আসি। ইলেকট্রনীয় পদ্ধতিতে কেমনে আমরা জারণ অর্ধবিক্রিয়া আইডেন্টিফাই করব, জারক বিজারক নির্ণয় করব। এসেনশিয়াল ফর, এখানে এসএন এর জারণ মান কত? +2। সার্কেলটা তো না দিই। এসএন এর জারণ মান কত? +2। এখানে এসএন এর জারণ মান কত? +4। তাহলে জারণ মান বাড়লে কি হয়? জারণ মান বাড়লে কি হয় বলো তো? +2 থেকে কি হয়েছে? +4 হয়েছে, বাড়ছে। জারণ মান বাড়লে জারণ অর্ধবিক্রিয়া হয়। ওকে, জারণ মান বাড়লে কি হবে? জারণ অর্ধবিক্রিয়া। ফাইন, গুড। এবার হচ্ছে আয়রনের ক্ষেত্রে ফলো করো। আয়রনের এখানে জারণ মান কত? +3। এখানে আয়রনের কত? +2। তাহলে এখানে দেখতে পাচ্ছি +3 থেকে +2 হয়েছে, মানে কমছে। জারণ মান কমলে বিজারণ অর্ধবিক্রিয়া। অর্থাৎ এখানে কি হচ্ছে? বিজারণ অর্ধবিক্রিয়া সম্পাদিত হয়েছে বিজারণকে। ওকে, এবার আসো, হ্যাঁ আমি আগে বলছিলাম জারণ অর্ধবিক্রিয়া, যার জারণ ঘটে সে বিজারক। জারণ কার ঘটছে? এসেনশিয়াল ফর। অর্থাৎ এক্ষেত্রে জারণ যার ঘটে সে কি? বিজারক। অর্থাৎ এটা হচ্ছে কি? বিজারক। ক্লিয়ার তো কথাটা? আবার কি দেখতে পাচ্ছি? যার বিজারণ অর্ধবিক্রিয়া সম্পন্ন হচ্ছে, বিজারণ ঘটছে, যার বিজারণ ঘটে সে জারক। তাহলে এক্ষেত্রে এটা হবে কি বলতো? জারক। ক্লিয়ার তো কথাটা? রাইট। এবার আসে এর সাথে আরেকটা কথা মাথায় রাখবা। কি কথা মাথায় রাখবা? তাহলে খেয়াল করো, জারণ অর্ধবিক্রিয়া যে সম্পন্ন করে সে বিজারক। এটা আমি যদি অন্যভাবে বলতাম, অন্যভাবে কিভাবে? যে বিজারক জারিত হয়, আবার বলছি বিজারক জারিত হয়, তাই না? মানে জারণ বিক্রিয়া সম্পন্ন করতে যে সেই তো বিজারক, অর্থাৎ বিজারক জারিত হয়েছে। আর এখানে বলছিলাম কি বিজারণ বিক্রিয়া যে সম্পন্ন ঘটে বা যার বিজারণ ঘটে সে হচ্ছে জারক। যার বিজারণ ঘটে সে জারক, অর্থাৎ বিজারণ বিক্রিয়া যে সম্পন্ন করে সেটা জারক। তাহলে জারক কি হচ্ছে? বিজারিত হচ্ছে। তাহলে দেখো এখানে বলছিলাম বিজারক জারিত হয় আর জারক বিজারিত হয়। আরেকটু ক্লিয়ার হয়, লাস্টে যে কথাটা এটা হয়তো এটা অনেক কনফিউজ হয়ে গেছে, বাট কিছু মাথায় রাখতে হবে না। তুমি শুধুমাত্র যদি এই দুইটা পয়েন্ট, এখানে একটা এখানে একটা, এই দুইটা পয়েন্ট, এই দুইটা কথা যদি তুমি উঠতে বসতে খাইতে অলওয়েজ মাথায় রাখতে পারো, তাহলে জারণ বিজারণ নিয়ে তোমাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না। ঠিক আছে, আরেকটা কথা মাথায় রাখবা। কি কথা মাথায় রাখবা? জারক এবং বিজারক কেমনে কি জারণ মান বাড়ে বা কমে, এই বিষয়টা একটু দেখবো। হ্যাঁ, আচ্ছা মাথায় রাখবা, জারক ইলেকট্রন গ্রহণ করে। কি বলছি? জারক ইলেকট্রন গ্রহণ করে, বিজারক কি? ইলেকট্রন দান করে। হ্যাঁ, দান করে। আচ্ছা, তাহলে এটা কেমনে কি হয় একটু খেয়াল করো। কি বলছি? জারক ইলেকট্রন গ্রহণ করে, তাহলে জারকের ক্ষেত্রে আসছি। জারক কোনটা ছিল এটা বলছিলাম, তাই না? জারক ইলেকট্রন গ্রহণ করে। এখানে আয়রনের জারণ মান কত? +2। বুঝো, আয়রনের জারণ মান কত? +2, মানে এটি C+। তো জারক যে, আচ্ছা আমি এটা মুছে দিই। হ্যাঁ, আচ্ছা নাম মুছলাম, এই পাশে লিখি। জারক কি? জারক ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন যদি গ্রহণ করে, একদম আমি প্রথমে লিখছিলাম, কি লিখছিলাম? ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক, দান করলে ধনাত্মক, মনে আছে তো?
তাহলে দেখো জারক যদি ইলেকট্রন গ্রহণ করে, এখানে জারক আমি বলে দিচ্ছি, দেখতেই পাইছি যে FeCl2, অর্থাৎ আমি শুধুমাত্র Fe3 পজিটিভটা দেখাই, হ্যাঁ এই অংশটুকু দেখাই। তাহলে Fe3 পজিটিভ এটা কি করলো, ইলেকট্রন যদি গ্রহণ করে, লাইক একটা ইলেকট্রন যদি গ্রহণ করে, ঠিক আছে, এটা ইলেকট্রন, একটা ইলেকট্রন যদি গ্রহণ করলে কি হবে, +3 ছিল, এখান থেকে একটা ইলেকট্রন গ্রহণ করতে মানে কি, আমরা বলছিলাম গ্রহণ করলে ঋণাত্মক, মানে কি একটা মাইনাস হয়, একটা বাদ চলে যায়, ঠিক আছে, অর্থাৎ এখানে কি হয়ে যাবে, 2+ হয়ে যাবে। ওকে, মানে একটা ঋণাত্মক আর এখানে কি তিনটা ধনাত্মক, তাহলে আমি যদি এভাবে যদি চিন্তা করো, তিনটা প্লাস আর এখানে কত, একটা মাইনাস, তাহলে কত হয়ে যাবে, দুইটা প্লাস হয়ে যাবে না। সোজা কথা হচ্ছে জারক যে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, আর ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক হয়, ইলেকট্রন গ্রহণ করলে কি হয়, ঋণাত্মক হয়। এখন আর সেটা যেহেতু ধনাত্মক অবস্থায় ছিল, তাহলে এখান থেকে জারণ মান কমবে। বাট বিষয়টা যদি এমন হইতো, যেমন কি সোডিয়াম, আমি ধরলাম সোডিয়াম একটা পরমাণু, সোজা কথা, সোডিয়াম কি করছে, একটা ইলেকট্রন দান করছে, দান করলে কি হইতো, ধনাত্মক হচ্ছে, তাই না, দান করলে ধনাত্মক হয়েছে। আবার গ্রহণ করছিল কে, যেমন ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছিল, গ্রহণ করে কি হয়েছিল, নেগেটিভ হয়েছিল। এখানে ক্লোরিন কি ছিল, নিউট্রাল, মানে ক্লোরিন ছিল নিরপেক্ষ, এই ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ হয়েছে, তাই না। বাট এখানে দেখো ইলেকট্রনটা গ্রহণ করছে, বাট এই যে এটাকে কেটে অবস্থায় ছিল, আয়রন 3 পজিটিভ একটা ইলেকট্রন গ্রহণ করে আয়রন 2 পজিটিভ হয়েছে, ফাইন। তাহলে এই যে এটা কি, আয়রন 3 পজিটিভ, এটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করছে বিধায় এটাকে আমরা কি বলতেছি, জারক বলতেছি। ওকে, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি Sn2 পজিটিভ থেকে Sn4 পজিটিভ হচ্ছে, এটা কেমনে হচ্ছে, বিজারক কি করে, ইলেকট্রন দান করে, অর্থাৎ Sn2 পজিটিভ, আমি শুধু এই পার্থক্য, এই অংশটুকু দিয়ে দেখাবো। Sn2 পজিটিভ এটাকে কি বলতে, বিজারক বলতো, বিজারকের কাজ কি, ইলেকট্রন দান করে, অর্থাৎ সে যদি Sn2 পজিটিভ যদি দুইটি ইলেকট্রন দান করে, তাহলে কি হয়ে যাবে, Sn4 পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ দান করলে ধনাত্মক, গ্রহণ করলে ঋণাত্মক, অর্থাৎ সেক্ষেত্রে এটা কি করছে, Sn2 পজিটিভ কি করছে, দান করে কিন্তু ধনাত্মক, মানে ধনাত্মক আয়নের মান বাড়ছে, আগে ছিল +2, এবার হয়েছে +4, অর্থাৎ কি জানলাম, জারক ইলেকট্রন গ্রহণ করে, বিজারক ইলেকট্রন দান করে। এখন কথা হচ্ছে এটা নিয়ে যদি কনফিউজড হয়ে যাও, এই টপিক এই পর্যন্ত, মানে এক কথায় দুটা বিষয় ভাবে জারক এবং বিজারককে আইডেন্টিফাই করার জন্য এই দুটা কথা মাথায় রাখার প্রয়োজন নাই, তুমি এভাবেই মাথায় রাখো, কিন্তু জারণ অর্ধবিক্রিয়া কোনটা, বিজারণ অর্ধবিক্রিয়া কোনটা, এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে যার জারণ ঘটে সেটাই বিজারক, আর যার বিজারণ ঘটে সেই জারক। যেমন ধরো এখানে বলছিলাম Sn2 পজিটিভ থেকে Sn4 পজিটিভ হয়েছে, জারণ মান বাড়ছে, এই জন্য বিক্রিয়ার নাম হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, এটা প্রক্রিয়া, অর্ধবিক্রিয়া। তাহলে যার জারণ অর্ধবিক্রিয়া সম্পন্ন হয় সে হচ্ছে বিজারক, তাহলে Sn4 হচ্ছে বিজারক, এ পর্যন্ত হিসাব শেষ। আবার আসো FeCl3 থেকে Fe2 হয়েছে, মানে আয়রনের জারণ মান 3 থেকে 2 হয়েছে, কমছে, জারণ মান কমলে কি হবে, বিজারণ অর্ধবিক্রিয়া, এটা ক্লিয়ার বুঝছো। আর যার বিজারণ ঘটে সেই হচ্ছে জারক, তাহলে এটা হচ্ছে কি, FeCl3, এটা হচ্ছে জারক। এ পর্যন্ত কোনো কনফিউশন থাকার কথা না ইনশাআল্লাহ, তাহলে এতটুকু মনে রাখলে না। ঠিক আছে, আমরা আরেকটা উদাহরণ দিয়ে ক্লাসটা শেষ করে দেবো ইনশাআল্লাহ, তাহলে জারণ বিজারণ রিলেটেড কোনো সমস্যা তোমার থাকবে না বলে আমি আশাবাদী। কি উদাহরণ দেবো বলো, আচ্ছা তোমরা কি সোডিয়াম এবং ক্লোরিন, হ্যাঁ এটির যৌগ গঠন প্রক্রিয়া অনেক দেখছো, সোডিয়াম ক্লোরাইড, ওকে। তাহলে এখানে সোডিয়ামের জারণ মান কত, 0, ক্লোরিনের জারণ মান কত, 0, সোডিয়ামের এখানে জারণ মান কত, +1, ক্লোরিনের জারণ মান কত, -1, তাহলে সোডিয়ামের জারণ মান 0 থেকে বাড়ছে, কত বাড়ছে, +1 বাড়ছে, তাহলে এই প্রক্রিয়ার নাম হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। ওকে, জারণ অর্ধবিক্রিয়া। তাহলে জারণ অর্ধবিক্রিয়া, জারণ যে সম্পন্ন করে, যার জারণ ঘটে সে কি বিজারক, তাহলে সোডিয়ামটা কি, বিজারক। ওকে, আবার আসো ক্লোরিনের জারণ মান 0 থেকে মাইনাস হচ্ছে, মানে কমছে, 0 থেকে মাইনাস হওয়া মানে তো কমা, যেহেতু কমছে আমি বলে দিয়েছিলাম জারণ মান যার কমে সে হচ্ছে বিজারক, ওই প্রক্রিয়ার নাম হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া, মনে থাকবে আশা করি। আর বিজারণ অর্ধবিক্রিয়া যার সম্পাদিত হয় সে হচ্ছে জারক, কি, জারক। ওকে, ঠিক আছে, তাহলে জারণ বিজারণ, জারক বিজারক, এগুলো মনে রাখা কোনো ফ্যাক্ট হবে না। আরেকটা উদাহরণ দেখে, হ্যাঁ আমি কিছু নোট করে রাখছিলাম, মানে কি কি উদাহরণ দিব যেগুলো সাধারণত তোমাদের বইও কাজে লাগে, এখান থেকে জাস্ট আরেকটা উদাহরণ দিয়ে আরেকটা রিঅ্যাকশন দিয়ে শেষ করে দিব। H2S, ওকে, H2S প্লাস যোগটা কি ছিল, প্লাস ক্লোরিন 2, ওকে, এখানে সালফার তৈরি হবে আর এখানে একটা H তৈরি হবে, হ্যাঁ HCl, এটা তোমরা সমতা করতে পারো, হ্যাঁ সমতা করলে এখানে অবশ্যই 2HCl হবে, ঠিক আছে। এটা একটা বিক্রিয়া, এই বিক্রিয়ার মধ্যে কে জারণ বিক্রিয়া সম্পন্ন করছে, কে বিজারণ অর্ধবিক্রিয়া সম্পন্ন করছে, কে জারক কে বিজারক আমরা শিখবো। খেয়াল করো, বলো তোমরাই বলো, এখানে হাইড্রোজেন, ওকে, হাইড্রোজেনের জারণ মান কত,
হাইড্রোজেনের জন্য অলওয়েজ +1 আগে বলছিলাম। হাইড্রোজেনের কত +1, 1 নম্বর গ্রুপে যারা আছে তারা +1, হাইড্রোজেন তো 1 নম্বর গ্রুপে। তাহলে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। এই জন্য হাইড্রোজেনের কত +1 আছে কয়টা? এখানে দুইটা আছে, এই জন্য কত +2। এটা নিয়ে তো সমস্যার কথা না, এটা কার জন্য? হাইড্রোজেনের জন্য। +2টা সুন্দর করে এখানে বসাই দিলাম। তাহলে সালফারের উপরে অবশ্যই -2 হবে, তাই তো? একটা যদি +2 হয় মানে একটা প্লাস হলে একটা মাইনাস হয়, সংখ্যাটা সমান হবে। এখানে +2 হলে এখানে -2, কারণ কি উপরে প্লাস মাইনাস করে 0 হতে হবে। এবার আসো ক্লোরিন একক। বলছিলাম কি বলছিলাম, যদি ভিন্ন কোনো পরমাণুর সাথে যুক্ত হয়, কোন একটা পরমাণু ভিন্ন কোনো পরমাণুর সাথে যুক্ত হলে সেক্ষেত্রে জারণ মান 0, সেক্ষেত্রে জারণ মান একটা নির্দিষ্ট থাকে। বা এখানে ক্লোরিন যদি শুধু ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, ক্লোরিন অনুগঠিত হয়েছে, অর্থাৎ একই পরমাণু দ্বারা এখানে কি একটি যৌগ গঠিত হয়েছে, অর্থাৎ একই পরমাণু দ্বারা গঠিত যৌগের ক্ষেত্রে তার জারণ মান 0। সোজা কথা হচ্ছে নিরপেক্ষ যৌগ হলে 0। ঠিক আছে, এখানে সালফার সেপারেট আছে, একা আছে। এরকম নিরপেক্ষ মৌলের ক্ষেত্রে, নিরপেক্ষ পরমাণুর ক্ষেত্রে জারণ মান 0। ঠিক আছে, এবার আসলে হাইড্রোজেন, এখানে জারণ মান অবশ্যই +1, এখানে ক্লোরিনের অবশ্যই -1, কনফিউশন নাই। তাহলে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি বলো? হাইড্রোজেনের জারণ মান +2, এখানে কত হয়েছে? +1 হয়েছে। ওকে, আবার এখানে কি সালফারের জারণ মান কত দেখতে পাচ্ছি বলো তোমাকে? সালফারের জন্য -2, আর এখানে কত বলতো? 0। তাহলে এই বিষয়টাতে প্রথমে আসে সালফারের জন্য -2 থেকে 0 হয়েছে, মানে কি জারণ মান বাড়ছে। -2 থেকে 0 হওয়া মানে কি জারণ মান বাড়া না? জারণ মান বাড়লে কি হয়? জারণ অর্ধবিক্রিয়া হয়। ওকে, কি বলছিলাম? জারণ অর্ধবিক্রিয়া সম্পাদিত হয়। তো যার জারণ বিক্রিয়া সম্পন্ন হয় সে কি বিজারক। কি বলছি? বিজারক। দাম। এবার আসো ক্লোরিনের জারণ মান এখানে 0, বাট এখানে কত? -1। ক্লোরিনের জারণ মান কত? এখানে 0, আর এখানে কত? -1। তাহলে 0 থেকে -1 মানে কি কমা, তাই না? 0 থেকে -1 হয়েছে মানে কমেছে। তাহলে জারণ মান কমলে কি হয়? বিজারণ বিক্রিয়া। ওকে, বিজারণ অর্ধবিক্রিয়া। তোমরা যখন খাতায় লিখবা বিজারণ অর্ধবিক্রিয়া, অর্ধবিক্রিয়ার কথাটা অ্যাড করবা। আর যার বিজারণ অর্ধবিক্রিয়া সম্পাদিত হয় সে কি বলো? জারক। ক্লিয়ার এবার? তাহলে ক্লোরিন হচ্ছে জারক। তো আমি আগেও বলছিলাম যে কি 17 নম্বর গ্রুপে যারা আছে বা পর্যায় সারণীর ডান দিকে যারা আছে ওরা বেসিক্যালি জারক হিসেবে কাজ করে। এই কথাটা ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। কি বলছি? কোন একটা পর্যায় সারণীর ডান দিকে অবস্থিত মৌলগুলা কি হয়? জারণ মান, হ্যাঁ, জারণ মানটা নেগেটিভ হয়। আমরা জানি পর্যায়ভিত্তিক যে ধর্মগুলা পড়ছিলাম, কি পড়ছিলাম? কোন একটা পর্যায়ের বাম থেকে যখন ডান দিকে যাচ্ছ তখন কি হচ্ছে? আস্তে আস্তে পরমাণুগুলা বা মৌলগুলা কি হচ্ছে? জারক পদার্থের দিকে ধাবিত হয়। সোজা কথা হচ্ছে শেষের দিকে যে মৌলগুলা ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, তারা জারক হিসেবেই কাজ করে। জারক হিসেবে কেন কাজ করে? কারণ শেষের দিকের মৌলগুলা কি করে? ইলেকট্রন গ্রহণ করে, মানে অধাতু পরমাণু দ্বারা। আবার বলছি, কোন একটা পর্যায়ে ডান দিকের যে মৌলগুলা শেষের দিকে, তারা যেমন অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন 17 নম্বর গ্রুপে আছে না, অক্সিজেন 16 গ্রুপে। তাহলে এই যে 16-17 নাম্বার গ্রুপের দ্বারা এরা কি করতে পারে? ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ হয়। আর আমরা কিন্তু একটা কথা বলছিলাম, ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ হয়, বা ইলেকট্রন গ্রহণ করে কারা? জারক। যারা জারক তারা ইলেকট্রন গ্রহণ করে। অর্থাৎ এই যে আমি এখানে জারক হিসেবে কার কথা বলছি? ক্লোরিনের কথা বলছি। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করেই কিন্তু মাইনাস হবে। ঠিক আছে, এই বিষয়টা ডিটেলস দেখাচ্ছি না। সোজা কথা হচ্ছে কোন একটা পর্যায়ের সামনে ডান দিকের যে মৌল এরা বেসিক্যালি জারক হয়, এটা মাথায় রেখো। আর বাম দিকের যারা ধাতু যারা, ঠিক আছে, এটা একটা টেকনিক। বাম দিকের যারা যারা ধাতু তারা বেসিক্যালি বিজারক হয়। বাম দিকে তারা যেমন 1 নম্বর গ্রুপের, 2 নম্বর গ্রুপের, এরা কি হবে? বিজারক হিসেবে অলমোস্ট কাজ করবে। ঠিক আছে, বা বিক্রিয়া থেকে আমরা কি ইলেকট্রনের পদ্ধতির মাধ্যমে জারণ মান কমছে না বাড়ছে, এভাবেও তো আমরা বের করা শিখছি। কোনো প্রবলেম হবে না আশা করি। আবার দেখো, এই যে আমরা একটা সনাতন পদ্ধতি বলছিলাম না, কি পড়ছিলাম একদম প্রথমে পড়ছিলাম যে কি কোন একটা যৌগ যদি একটা ঋণাত্মক মৌল বা যৌগের সাথে যুক্ত হয়, ঋণাত্মক মৌল বা যৌগের সাথে যুক্ত হলে এটাকে আমরা জারণ অর্ধবিক্রিয়া বলছিলাম। তাহলে দেখো তো, ক্লোরিন কি একটা ঋণাত্মক যৌগমূলক, ঋণাত্মক যৌগ। ক্লোরিন একটা ঋণাত্মক যৌগ। তাহলে যেহেতু ঋণাত্মকের সাথে যুক্ত হয়েছে, কে যুক্ত হয়েছে? স্যার। তাহলে ঋণাত্মকের সাথে যুক্ত হয়েছে বিধায় এই প্রক্রিয়ার নাম কি হবে? জারণ অর্ধবিক্রিয়া। আবার ক্লোরিন কি করতেছে? আমি বলছিলাম ধনাত্মক মৌল বা যৌগের সাথে যুক্ত হলে তাকে কি বলবো? বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে H2 হচ্ছে কি একটা ধনাত্মক যৌগ। ব্যবসায় ক্লোরিন যেহেতু ধনাত্মকের সাথে যুক্ত হয়েছে, তাহলে ক্লোরিনের প্রক্রিয়ার নাম, বিক্রিয়ার নাম বিজারণ অর্ধবিক্রিয়া। ঠিক আছে, আর যার বিজারণ ঘটে সেই জারক, আর যার জারণ ঘটে সেই বিজারক। আবার অন্যভাবে বলতে পারি একটু ফর্মাল ভাষায়,
একটু ডিফারেন্ট ভাবে কি জারক বিচারিত হয়, বিচারক জারিত হয়। দ্যাটস ইট। আগে পিছিয়ে যদি কিচ্ছু না মাথায় থাকে, সোজা কথা লাস্টের টপিকগুলো আই থিঙ্ক ক্লিয়ারলি বুঝতে পারছো। সোজা কথা হচ্ছে এই যে দুইটা কথা, কোন দুইটা কথা? জারণ মান বাড়লে জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ মান জারণ মান কমলে বিজারণ অর্ধবিক্রিয়া। যার জারণ ঘটে সে হচ্ছে বিজারক, যার বিজারণ ঘটে সে হচ্ছে জারক। এই কথাগুলো মাথায় রাখবে। আশা করি এই জারণ বিজারণ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি যে কোনো জায়গায় কোনো প্রবলেম এরাইজ হয়, কোনো কনফিউশন ক্রিয়েট হয় মনের মধ্যে, আমার সাথে শেয়ার করবে, এসএমএস করবা। যারা অফলাইনে পড়া তারা তো বলবাই। তো যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো টপিক আমার সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ। এসএমএস করবা যে পরবর্তী অধ্যায় বা পরবর্তী টিউটোরিয়াল কোন টপিকের উপর বা কোন অধ্যায়ের উপর পেতে চাও। অনেক ভিডিও প্রয়োজনে নিয়ে আসবো। কি বলছি, পুরো চ্যাপ্টারটা একটা ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ কমপ্লিট করার ট্রাই করবো, যাতে তোমাদের পরীক্ষার আগে ইনস্ট্যান্ট বা অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা কার্যকরী ভূমিকা পালন করে। তো বাট সেপারেটলি আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু টিউটোরিয়াল নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। এই চেষ্টা, এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমার জন্য দোয়া রাখবে, তোমাদের সকলের জন্য দোয়া রইল, দোয়া থাকবে, সুস্থ থাকবে মোস্ট ইম্পর্টেন্টলি, এবং অধ্যাবসায়ের মধ্যে থাকবে, পরিশ্রমের মধ্যে থাকবে, ধর্মীয় অনুবিধান এবং শাসনের মধ্যে থাকবে, মা বাবার কথা মেনে চলবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, জীবন সুন্দর। এই জীবনটাকে সুন্দর ধরে রাখতে গেলে আমাদেরকে কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকতে হবে, একটা ফাইন্ডিং এর মধ্যে থাকতে হবে, দ্যাট মিন্স একটা রুলস রেগুলেশনের মধ্যে থাকতে হবে। নিজের ছন্ন ছাড়া হয়ে যাওয়া যাবে না। যাই হোক, আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।